নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সরগরম প্লাস, আর পাপিয়ার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। এসএসসি নবম দশমের পরীক্ষা নির্বিঘ্নেই, পরীক্ষার উপকরণেও স্বচ্ছতার কড়াকড়ি, কিন্তু আদৌ স্বচ্ছ হবে তো নিয়ম? আশঙ্কা প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ফের দুর্নীতি হবে না তো? আতঙ্কে চাকরিহারা শিক্ষকরা। পরীক্ষায় বসেছে ৩১,০০০ ভিন রাজ্যের পরীক্ষার্থীও, আর এই নিয়ে শাসক বিরোধী রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। চাকরিহারাদের একাংশ যখন বলছেন যে পরীক্ষায় বসলেও প্রতিবাদ থামবে না, তখন আরজিকর কাণ্ডে প্রতিবাদী মুখ ৩ চিকিৎসককে তলব করেছে পুলিশ। আগামীকাল বিশ্বজুড়ে অভয়াকাণ্ডের প্রতিবাদের ডাক প্রবাসী বাঙালিদের। আরজিকর কসবার পর এবার খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। আমাদের অতিথিরা এই নিয়ে আলোচনার জন্য রয়েছেন, প্রত্যেকের কাছে আমি আসবো, কিন্তু নিঃসন্দেহে দিনভর আজকে যেদিকে নজর ছিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে এসএসসির নবম দশমের যে পরীক্ষা হলো, যেখানে যোগ্য চাকরিহারা যারা তারা পরীক্ষা দিলেন, যারা ফ্রেশার্স তারা পরীক্ষা দিলেন, কিন্তু দিনের শেষে বড় হয়ে প্রশ্ন দাঁড়ালো এটাই যে পরীক্ষা এবং তারপরে নিয়োগ সেটা দুর্নীতিমুক্ত হবে তো? সংশয় চাকরিহারা যোগ্য শিক্ষক এবং ফ্রেশার কারোর মন থেকেই গেল না। দেখুন, সরকারের পাপের দায় আমি ধুতে এসছি। আমার চাকরিটা গেছে সরকারের জন্য, অন্যজনের পাপ আমি খণ্ডাতে এসছি। প্রায় ১৭ ধরনের দুর্নীতির অভিযোগ, যোগ্য অযোগ্য মিলেমিশে একাকার হয়ে যাওয়া, চাল থেকে কাঁকর বাঁচতে না পারা, ২৬,০০০ চাকরি বাতিল। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নিয়োগের পরীক্ষা। ৯ বছর পর নবম দশম শ্রেণীর জন্য এসএসসি নিয়োগ পরীক্ষা হলো রবিবার, কিন্তু একবার যোগ্য প্রমাণিত হয়েও ফের চাকরির পরীক্ষায় বসতে এসে ক্ষোভ উগরে দিলেন অনেকেই, কেউ আবার ভেঙে পড়লেন কান্নায়। কাঁদছেন কেন? আজ আমি যেতাম পরীক্ষা দিতে, রাজা আমাকে এখানে পরীক্ষা দিতে আসতে, এটাই আমার বড় কষ্ট। পড়া হয়নি কিছু, এই বয়সে পড়া। আঁটো নিরাপত্তা, নিয়ম মানার কড়াকড়ি, আয়োজনে সেরকম কোনো খামতি ছিল না। এমনকি ২০১৬ সালে যে ওএমআর শিট সংরক্ষণ না করা নিয়ে এত বিতর্ক, রবিবার পরীক্ষা শেষে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হয় পরীক্ষার্থীদের। পরীক্ষা পর্ব মেটার পর রবিবার দুপুরে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয় শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এসএসসির নবম দশমের পরীক্ষা। ৯১% আবেদনকারী পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১,০০০-এর বেশি, কিন্তু মোটের ওপর পরীক্ষা পর্ব নির্বিঘ্নে কাটলেও পরীক্ষার্থীদের মনে কয়েকটা প্রশ্ন থেকেই গেল। এবারের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে তো? আর কোনো দুর্নীতি কেড়ে নেবে না তো হকের চাকরি? অন্যের দুর্নীতির দায়ে বসতে হবে না তো পথে? এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না। এই পরীক্ষায় যোগ্যদেরকে বসানো হচ্ছে, এটাই চরম লজ্জার। যে কতবার যারা কোনো দোষ করলো না তাদেরকে আবার পরীক্ষায় বসিয়ে দিচ্ছে জোর করে 10 বছর পরে। আমরা জানি না যদি চাকরি পাই আবার 60 বছর পর্যন্ত আরো কতবার পরীক্ষা দিয়ে নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হবে। আমরা শঙ্কিত, আতঙ্কিত। পরীক্ষার দিনেও বাদ গেল না চাকরিহারাদের প্রতিবাদ। আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিটায়, তার জন্য আমরা এই কালো পোশাক পরেই আজকে আগের বার পরীক্ষা 9 বছর আগে 22 লক্ষ দিল, তো এবছর 9 বছর পরে সে কমে 5 লক্ষ হয়ে যাচ্ছে কেন? ভরসা নেই। এবং পরীক্ষার্থীরা বলছে তো যে আমাদের বিএড করা, ডিএলএড করা সব করা আছে, কিন্তু ভরসা করার মতো কোনো সুযোগ নেই। না দিলে না, তাই পরীক্ষাটা দিলাম। অনেকে দেয়নি, অনেকে দিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন পরীক্ষা শেষের পর পরীক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। যদিও এদিনের পরীক্ষা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রহসনের পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা, বহু পরীক্ষার্থী অ্যাডমিট নিয়েও পরীক্ষা দিতে যায়নি। মমতার কাছে তারা চাকরি আশা করে না। এসএসসির যে পরীক্ষা নির্ধারিত অত্যন্ত সুষ্ঠুভাবে, মসৃণভাবে হয়েছে। তো আসলে এই রাম বাম কংগ্রেসের একাংশ তারা এই এসএসসি নিয়ে যা আরম্ভ করেছিলেন, তাতে আজকে একটা জিনিস দেখা যাচ্ছে, শকুনের সাপে গরু মরে নাই। গরু তৃণভোজী প্রাণী, গরু মসৃণভাবে গরুর মতো রহিয়াছে, আর শকুন আকাশে উড়িতে উড়িতে কাঁদিতেছে। আগামী রবিবার অর্থাৎ 14 সেপ্টেম্বর এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা রয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ আপনারা শুনলেন, যারা নতুন পরীক্ষার্থী তাদের মনে যেমন আশঙ্কার সুর পাওয়া গেল, তারা আশাও রয়েছেন, আশায়ও বুক বাঁধছেন। আর যারা আবার যোগ্যতা প্রমাণ করতে পরীক্ষায় বসলেন, তারা তো আশঙ্কার মধ্যেই রয়েছেন। যেমন অমিত রঞ্জন ভূঁইয়া,
পদার্থবিদ্যার শিক্ষক, তিনি চাকরি হারিয়েছেন, যোগ্যতা প্রমাণ করতে আবার তাকে চাকরিতে বসতে হয়েছে। আমি অমিত রঞ্জন ভূঁইয়ার কাছেই আসবো। আপনি পদার্থবিদ্যার শিক্ষক, 2016-তে পরীক্ষা দিয়েছিলেন, 2019-এ নিয়োগপত্র হাতে পেয়েছিলেন, চাকরি করছেন প্রায় 6 বছর ধরে, আবার এই ফ্রেশারদের সঙ্গে নিজের যোগ্যতা প্রমাণ করতে পরীক্ষায় বসতে হলো। দেখুন, এই নতুন করে পরীক্ষায় বসাটাই আমার কাছে চূড়ান্ত লজ্জার বলে মনে হচ্ছে। যখনই বই খুলে বসেছি, বই আমি এর আগেও খুলেছি, এবং যেহেতু আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত, বই আমাদেরকে প্রায়ই খুলতে হয়, সবসময় খুলতে হয়, প্রতিদিনই ক্লাসে গেলে ক্লাসের আগে আমরা বই নিয়েই যাই। কিন্তু নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য, অন্যের পাপ খণ্ডন করার জন্য, অন্য চুরি করেছে, ডাকাতি করেছে, টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, সেই পাপ স্খলন করার জন্য নিজেদেরকে আবার যোগ্য প্রমাণ করতে হবে 10 বছর পরে পরীক্ষা দিয়ে। এর থেকে লজ্জার কষ্টের মনে হয় আর নেই। এবং আমি বলছি একটা জিনিস খুব ভালো করে জেনে রাখুন, বাঙালি যে মেধার জন্য গর্ব করত, যে সংস্কৃতির জন্য গর্ব করত, সেই সংস্কৃতি, সেই শিক্ষা কিন্তু ধ্বংসের পথে, ধ্বংসের দিকে যাচ্ছে। এবং আজকে হয়তো সমাজ বা সমাজের অনেক অংশ বুঝতে পারছে না, এর প্রভাবটা কিন্তু পড়বে। মানুষের মধ্যে চূড়ান্ত অবিশ্বাস তৈরি হচ্ছে, বাচ্চারা ডিমোটিভেট হচ্ছে। আমরা ক্লাসে যখন যেতাম আগেও, বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করতো, স্যার আপনারা তো এত ভালো পড়ান, আপনারা এসছেন, অথচ আপনাদেরই চাকরি থাকবে না, অনেক টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছে, কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না, তাদেরকে মোটিভেশনও দিতে পারি না। এরপরেও এখন বলছি যে স্বচ্ছ, কিসের স্বচ্ছতা? ওনারা বলছেন স্বচ্ছ জিনিস নিয়ে যান। যে সিস্টেমটা চূড়ান্ত অস্বচ্ছ, যারা বিনা দোষে এতজন যোগ্যের চাকরি চলে গেল, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়েছে, যারা প্যানেলে কোথাও নাম নেই তাদেরকে চাকরি দিয়েছে, ওএমআর-এর নাম্বার বাড়িয়ে চাকরি দিয়েছে, আজকে তারা স্বচ্ছতার বুলিয়া ওড়াবে, আমাদেরকে মেনে নিতে হবে। অতটা বোকাও বোধহয় আমরা নই। আমি এইখানে একবার সুমনদার কাছে আসবো। আমি শুধু একবার দর্শকদের একটু স্মরণ করিয়ে দিই, অমিত রঞ্জন ভূঁইয়া হচ্ছেন সেই শিক্ষক, কসবা ডিআই অফিসে যখন তারা গেছিলেন, একেবারে একজন পুলিশ কর্মী উর্দিধারী এই অমিত রঞ্জন ভূঁইয়ার পেটে লাথি মেরেছিলেন, নিন্দিত হয়েছিল চারিদিকে সেই ঘটনা। অমিত রঞ্জন ভূঁইয়ারা হচ্ছেন সেই শিক্ষক, পুলিশের মারে পুলিশের লাঠি ভেঙে গেছিল। আজকে সেই অমিত রঞ্জন, এটা আমাদের কাছে লজ্জা। যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড, যে শিক্ষকরা সমাজ গড়ার কারিগর, মানুষ করার কারিগর, সেই শিক্ষকদের আজকে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে তাদের সঙ্গে। এবং এটাও দুর্ভাগ্যের যে যারা তাদের সহকর্মী আজকে তারা ইনভিজিলেটর। আমি বলছি সুমনদা, মূল প্রশ্ন হচ্ছে আজকে কমিশনের প্রতি বিশ্বাসটা কোন তলানিতে গিয়ে ঠেকেছে, যে কমিশনের প্রতি বিশ্বাসটা চূড়ান্ত হওয়ার কথা ছিল, যারা পরীক্ষা দিচ্ছেন কমিশনের উপর ভরসা রেখে, তাদের এই পরাজয়টা, গ্লানিটা শুধুমাত্র তো কমিশনের নয়, সরকার এবং একই সঙ্গে পর্ষদেরও। দেখুন, এই অমিতবাবুদের যে মানে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে, সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। যোগ্য যারা, মানে যেহেতু অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে অলরেডি, সুতরাং যোগ্যদের চাকরিটা থাকাটাই এটাই মানে কাম্য ছিল আর কি। এখন ব্যাপার হচ্ছে যে একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে মানে সার্বিক প্রচেষ্টার পরে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে। এটা কিন্তু আপনাকে বারবার উল্লেখ করতে হবে যে পরীক্ষাটা রাজ্য সরকার বা এসএসসি নিজের থেকে নিচ্ছে না, এটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষাটা হচ্ছে। সেই নির্দেশ না হলে পরীক্ষাটা হতো না কোনোদিনও। না, সে তো অবশ্যই একটা মামলা চলাকালীন। একটু বলে নি আমি বলছি যে এই পরীক্ষাটা তো হওয়ার প্রশ্ন ছিল না, একটা তো গন্ডগোল হয়েছে, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। একটা গন্ডগোল হয়েছে, তো তার জন্যই তো আজকে মামলা যখন চলছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে এই পরীক্ষাটা নেওয়া সম্ভব ছিল না, সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষাটা হচ্ছে। আমার কথা হচ্ছে যে যেটা আমাদের এখন চেষ্টা করতে লঘু করার চেষ্টা করছেন, এটা গন্ডগোল, একটা দুর্নীতি গোটা সিস্টেমটাকে কোলাপস করে দিয়েছে। বলেনি, আরে দুর্নীতি ভারতবর্ষের ইতিহাসে ধারাবাহিকভাবে আছে, ছিল, আছে, থাকবে। তার দুর্নীতির পার্সেন্টেজ কমাতে হবে। কাটানোর চেষ্টা করবেন না। আমাদের এই দুর্নীতি, আপনি একজন শিক্ষক হয়ে বলছেন যে দুর্নীতি, আচ্ছা বলেনি সুমনদা, বলেনি আমি একটু বলেনি। আমার কথা হচ্ছে যে এবার যেটা প্রয়োজন, যেটা অমিতবাবুরা সত্যি মানে তাদের প্রতি যথেষ্ট সহানুভূতি নিয়ে বলছি, যে এবার আমাদের প্রয়োজন হচ্ছে যে এই যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষাটাকে সুষ্ঠুভাবে করা এবং নির্বিঘ্নে করার যাবতীয় প্রচেষ্টা প্রশাসন, এসএসসির তরফ থেকে করা হয়েছে। এবং যে কার্বন কপির কথাটা উল্লেখ করলেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর তবেই কিন্তু এই যে মানে কার্বন কপি দেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমটা চালু হয়েছিল, সেইটাকে নতুন করে আবার লাগু করা হয়েছে। অর্থাৎ যাতে এই পরীক্ষাটা স্বচ্ছভাবে হয় এবং যে অমিতবাবুদের মধ্যে ক্ষোভ রয়েছে, সেই যোগ্য শিক্ষকরা তারা শ্রেণীকক্ষে ফিরে যান, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এই জায়গাটাই কিন্তু আমাদের সবাইকে মানে
ঐক্যবদ্ধ থাকতে হবে যে এই পরীক্ষা পদ্ধতিটা যাতে সুষ্ঠুভাবে হয়। যে আমার অপরাধটা কি? আপনারা 16 দফা 17 দফা চাকরি চুরি করেছেন। আমার দুটো প্রশ্ন আছে, দুটো জায়গায় প্রশ্ন আছে, একদম ক্লিয়ার করুন। এখানে কোনো রাজনীতির কোনো বিষয় নয়। বাংলার ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিই, সেই স্কুলে সিপিএম এর বাড়ি, বিজেপির বাড়ি, কংগ্রেসের বাড়ি ছেলে মেয়ে পড়ে এবং বিভিন্ন মতাদর্শের শিক্ষক রয়েছে, সমাজে সব মতাদর্শেরই লোকজন রয়েছে। এখানে রাজনীতির ঊর্ধ্বে কেন রাজ্য সরকার সর্বতভাবে যোগ্য শিক্ষকদের পাশে প্রথম থেকে দাঁড়াতে পারলো না? কেন শেষ দিন পর্যন্ত এখনো আপনাদের স্ট্যান্ড একটা তরফা আমরা বারবার দেখলাম। শুনুন, আপনারা বলছেন আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে যে নতুন নিয়োগ হচ্ছে, স্বচ্ছ নিয়োগ হচ্ছে, এটা বলছেন না বারবার? আমার প্রশ্ন, চাকরি চুরিটা কাদের নির্দেশে হয়েছিল? তখন কি সুপ্রিম কোর্ট আপনাদেরকে নির্দেশ দিয়েছিল যে চাকরি চুরি করুন? আজকে শুনুন যন্ত্রণাটা কতটা গভীরে, যন্ত্রণাটা না পরিষ্কার কথা বলি। আচ্ছা সুমনদা উল্টো যুক্তিটাও শুনে নি, হ্যাঁ বেশ আমি সুমনদের উত্তরটা শুনে নি। পাবো কিনা কোনটাই আমার কথা হচ্ছে নিশ্চিত হয়। অমিত, সুমনদের উত্তরটাও শুনে নি। আমার কথা হচ্ছে যে এই যে পরীক্ষাটা যে হচ্ছে, মানে একটা গন্ডগোল তো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে মামলা মোকদ্দমা হয়েছে এবং তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষাটা হচ্ছে। আমি তো বলছি না যে আপনারা, আমি তো এখনো মনে করি যে যখন যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে দেওয়া হলো, তার মানে তো প্রমাণিত হলো যে বাকি যে 26,000-এর বাকি যারা, অর্থাৎ যারা মানে সি এবং ডি গ্রুপ ডি বাদ দিয়ে, মানে নন টিচিং বাদ দিয়ে বাকি যারা, তারা যোগ্য, তাদের শিক্ষাকক্ষে সরাসরি পৌঁছে যাওয়া উচিত ছিল। কিন্তু সেই অ্যাপ্লিকেশন রাজ্য সরকার বারবার আপনাদের পাশে রয়েছে, এটা বোধহয় বলাটা ঠিক হচ্ছে না। আমি শুধু পাপিয়া পরবর্তী প্রশ্নে বা প্রতিবেদনে যাওয়ার আগে আমি শুধু দুটো বিষয় সুমনদাকে ক্লিয়ার করে দিই। এক হচ্ছে দাঁড়ান সুমনদা বারে বারে গন্ডগোল বলে যাচ্ছেন, এটা গন্ডগোল নয়, এটা বিরাট বড় দুর্নীতি, এটা একটা প্রাতিষ্ঠানিক, আমি আবার সুমনদা আপনার কাছে আসবো, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং সুমনদা বলছেন যে অযোগ্যদের তালিকা 1806 জনের তালিকা দেওয়ার পর বাকিরা যোগ্য, এইখানে হচ্ছে যাবতীয় গন্ডগোল। একবারও কমিশন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে দাঁড়িয়ে বলেনি 6515 জন যোগ্যদের যে তালিকা দেওয়া, অযোগ্যদের যে তালিকা দেওয়া হলো, এইটা বারে বারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে, এটা বলুন যে বাকিরা কি যোগ্য। এইটা বলার একমাত্র অধিকারী ছিল স্কুল সার্ভিস কমিশন, তারা বলেনি বলেই চাল কাকর আলাদা করা যায়নি, বলেই প্যানেল বাতিল, বলেই আজকে পরীক্ষা। এবং সেই সঙ্গে শুভ্রজিৎ, তুমি যখন বলছো, যখন পরীক্ষার আগেও প্রশ্ন করা হচ্ছে, আমাদের প্রতিনিধি প্রশ্ন করছেন যে দাগি মুক্ত হবে তো পরীক্ষা, তখনও কিন্তু এসএসসি চেয়ারম্যান একেবারে কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন না দাগিমুক্ত হবেন কিনা, এড়িয়ে গেছেন। দেখুন আজকের যে সারাদিনের ছবিটা দেখা গেল, কেউ এসেছেন স্বামী সন্তানকে সঙ্গে নিয়ে, কেউ আবার শাশুড়িকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন। চাকরি হারিয়ে ফের পরীক্ষা দিতে গিয়ে কেউ কান্নায় ভেঙে পড়েছেন। 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় রাজ্যের বিভিন্ন জেলায় ধরা পড়ল নানান ছবি। আজ আমি যেতাম পরীক্ষা দিতে, রাজা আমাকে এখানে পরীক্ষা দিতে আসতে হচ্ছে, এটাই আমার বড় কষ্ট। বয়স 55 চৌকাঠ ছুঁয়েছে, যে বয়সে অবসর নেওয়ার অপেক্ষায় থাকার কথা, সেই বয়সে দাঁড়াতে হচ্ছে পরীক্ষার লাইনে। নিয়োগে ব্যাপক দুর্নীতিতে বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল। চাকরি হারিয়েছেন এই মহিলাও। অন্যের দুর্নীতির বলি হয়ে রবিবার তাকে যাদবপুর বিদ্যাপীঠে ফ্রেশারদের সঙ্গে পরীক্ষার লাইনে দাঁড়াতে হয়েছিল। ধরে রাখতে পারেননি চোখের জল। কোথায় চাকরি করতেন? বর্ধমানে। আমাকে বলেন না, আমি ঠিক নাই, মাথা আমার ঠিক নেই। ভরসা পাচ্ছেন? পড়া হয়নি কিছু, এই বয়সে পড়া। আর কয়েকদিন পরই পেরিয়ে যাবে চাকরি করার বয়স। তা সত্ত্বেও জীবনের শেষ চাকরির পরীক্ষায় বসে আশার আলো দেখছেন বনগাঁ পশ্চিম পাড়ার বাসিন্দা কিশোর কুমার সাধুখা। বয়স তো শেষের দিকে, আর কোনো পরীক্ষা দিতে পারবো না, যদি ওরা নেই তাহলে একটা সম্ভাবনা আছে। বয়সের বাধা টপকে কেউ যেমন পরীক্ষার লাইনে, সংসারের দায়িত্ব সামনে তেমনি অনেককেই দেখা গেল পরীক্ষা কেন্দ্রে। 9 বছর পর কেউ আবার সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন পরীক্ষা দিতে। বাইরে বাবার কাছে সন্তান, পরীক্ষা কেন্দ্রে মা। শিক্ষকতার পাশাপাশি এও যেন এক অন্য পরীক্ষা। হ্যাঁ, বাচ্চা ছোট, তাই ওকে সঙ্গে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বর্ষা সেরকম পাচ্ছি না, মোটামুটি পাচ্ছি। হ্যাঁ না, ওর বাবা আছে, বাবাকে দিয়ে দিতে হবে, বাচ্চা তো আর এলাও হবে না। হ্যাঁ, আশা রাখছেন? ভরসা পাচ্ছেন? হ্যাঁ, এবার তো একটু আশা রাখছি আর কি, আর দুর্নীতি যেন না দেখতে হয় আর কি। 9 বছর পর ফের চাকরি পাওয়ার সম্ভাবনা। হাজারো ঝক্কি সামলে অগত্যা বাধ্য হয়েই অনেকেই পরীক্ষা কেন্দ্রে। দুর্নীতি হয়েছে, এত হয়েছিল, তারপরে ভরসা রাখছেন? রাখছি, সেই জন্য তো এসেছি।
ওই ছাড়া কি করব, আর দেখি হয় যদি। আপনি 2016 যখন পরীক্ষা দিয়েছিলেন বাচ্চা তো হয়নি? না, তখন সবে বিয়ে হয়নি, তখন বিয়েও হয়নি। বাচ্চা কাচ্চা নিয়ে আর এই পরীক্ষা দিতে যে কষ্ট, বাচ্চারও কষ্ট, আমাদেরও কষ্ট। এখন একা থাকবে বাবার কাছে, বোন এসছে ওই জন্য দেখবে। কোথাও আবার বৌমাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছেন বয়স্ক শাশুড়ি। এবারে কি মানে কিরকম মনে হচ্ছে? নিরাপত্তা দেখে তো মনে হচ্ছে ফেয়ার ভাবে হবে, এবার দেখা যাক কি হয়। বৌমাকে পরীক্ষা দেওয়াতে নিয়ে এসছে? হ্যাঁ। হুগলির চুঁচুড়ার ঘুটিয়াবাজার বিনোদনী বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাইরে শিশুদের আগলে রাখতে দেখা গেল পুলিশকে। কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আজকের এই ছবিগুলো দেখে না বারবার মনে পড়ে যাচ্ছিল তাদের আন্দোলনের কথা, যখন তারা দীর্ঘদিন রাস্তায় বসে থেকেই বাচ্চা কোলে নিয়ে বসে রয়েছেন, দিনের পর দিন উৎসবের দিনগুলো পর্যন্ত কাটিয়েছেন, আবার ভিডিও কলে কোনো মা চোখের জল ফেলছেন আর বাচ্চার সঙ্গে কথা বলছেন। সেই সব টুকরো টুকরো ছবিগুলো আজকে একেবারে মনে পড়ে যাচ্ছিল, এবং তারা আবার যোগ্যতার প্রমাণ দিচ্ছেন ফ্রেশার্সদের সঙ্গে বসে। আমি এখানেই শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতির মামলায় বারবার বিচারপতিরা জানতে চেয়েছেন যোগ্য এবং দাগী প্রার্থী আলাদা করা সম্ভব কিনা, কিন্তু শেষ অবধি তা না হয় অযোগ্যদের সঙ্গে যোগ্যদের তালিকাও চাকরি বাতিল হয়েছে, এবং আলাদা করতে বারবার ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারারা, যদিও শেষ অবধি তা করা যায়নি। এই যে বলছিলেন না সুমনদা, গন্ডগোল না, বড় সড় দুর্নীতি। শঙ্কু, আচ্ছা দিদি, এই নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই মুহূর্তে বিরোধী দলনেতা একটা জিনিস টুইট করেছেন, আমি সেটা কোট করেই বলবো। কেশপুর কলেজে আজকে পরীক্ষা হচ্ছিল, যারা পরীক্ষা দিতে ঢুকেছেন তারা শিক্ষক, কিন্তু তাদের চেক করছে কারা? তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। পরীক্ষা দিতে ঢুকছেন, এই দেখুন ছবি আমি দেখাচ্ছি, ভিডিও। যারা পরীক্ষা দিতে ঢুকছেন মাননীয় শিক্ষক মহাশয়, তাদের চেক করছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা। স্বচ্ছতাটা বুঝুন কি হচ্ছে। আর জীবনে লেখাপড়া করেনি, তারা হচ্ছেন চেক করছেন। এই হচ্ছে ফুল প্রুফ ব্যবস্থা। আমি একটা প্রশ্ন একটা জায়গায় রাখতে চাই, সুমনদা ভালো করে উত্তর দিতে পারবেন, উনি নিজের শিক্ষকতার সাথে আছেন। আচ্ছা, আপনাদের মনে আছে অভিজিৎ বাবু যখন প্রথম জাজমেন্ট দিয়েছিলেন, বিকাশদা লড়াই করেছিলেন পার্থদা, তখন সংখ্যাটা কাছাকাছি 6000-7000-এর আশেপাশে এসেছিল যারা হচ্ছেন দাগী শিক্ষক হয়েছিলেন। পরে একাধিকবার সেটা প্রমাণও হয়েছিল। তা সেটা হঠাৎ 1900 লিস্ট বেরিয়েছে, বাকিরা কি উবে গেছে? তারা কোথায়? তারা সব এই সমস্ত সিস্টেমে বাইপাস দিয়ে ঢুকে পড়েছে। এই যে পরীক্ষা হয়েছে, আপনি দাঁড়িয়ে যান কটা দিন, একাধিক দাগির নাম বেরোবে, উত্তর দিতে হবে এসএসসিকে। এসএসসি ওই জন্য বারবার যখন আপনাদের প্রতিনিধি জিজ্ঞেস করেছে যে বলুন দাগিরা এর মধ্যে আছে কিনা, তিনি এড়িয়ে গেছেন। আরে দাগিদের জন্য কেন এত প্রেম তৃণমূল কংগ্রেসের? আমরা তো বুঝতে পারছি কত টাকা খেয়েছেন যে আজকে এই জিনিস আপনাদের করতে হচ্ছে। আপনি প্রথম বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে, আমার কাছে এ বি সি ক্যাটাগরির প্ল্যান আছে। সি ক্যাটাগরি হচ্ছে এই যোগ্য শিক্ষকদের, বলেছেন যারা দাগী, যারা তারপরেও চাকরি পাবে না যোগ্যতা প্রমাণ করে, তাদের হচ্ছে সি গ্রুপে চাকরি দেবেন। আমার প্রশ্ন সুমনদা, আপনি শুধু একটা কথা বলুন, বাংলার শিক্ষা ব্যবস্থা এটা আপনি মেনে নিতে পারেন যখন একজন শিক্ষক গিয়ে দাঁড়ান আর তাকে এটা ফেস করতে হয় ছাত্রের সন্দেহের চোখ? ছাত্র সন্দেহের চোখে দেখে এই শিক্ষক মহাশয় টাকা দিয়ে এখানে আসেননি তো আমাকে পড়াতে, ইনি টাকা দিয়ে অযোগ্যতাকে যোগ্যতা প্রমাণ করে শিক্ষকতা করতে আসেননি তো। এই অবস্থা তৈরি করে দিয়েছেন বাংলার শিক্ষক মহলে। যে কোনো যোগ্য শিক্ষকও আজকে আপনাদের জন্য সন্দেহের চোখে চলে গেছেন। আপনারা পারতেন তো এসএসসিটা বাদ দিয়ে নতুন কোনো এজেন্সিকে দিয়ে হচ্ছে এক্সাম করাতে, পারতেন তো বাইরের যে কোনো অন্য এজেন্সিকে দিয়ে এক্সাম করাতে, কারণ যারা এখনো এই যে আপনার এজেন্সির ভেতর আছে তারা তো তদন্ত এখনো মুখোমুখি হচ্ছে। অনেক অফিসার আছেন নিচের তলায়, সেকেন্ড লেভেল, থার্ড লেভেলে, যারা এই হচ্ছে ক্রাইমে যুক্ত, এখনো ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। তাদের উপর ভিত্তি করে কি করে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার এক্সাম চালু করেছেন? আচ্ছা, এক্সামের নমুনা এই আপনি বলছেন আমি ওই এইগুলো এই যে তোমরা দেখাচ্ছ, এটা তৃণমূল বলছে পুরোটা সরকারকে কলুষিত করার চেষ্টা করছে। যে সরকার এদের কলুষিত নয়, এরা তো কলুষিত সরকার। নাহলে সুমনদাকে মুখ্যমন্ত্রীর ভাষায় বলতে হয় একজন অধ্যাপক হিসেবে যে একটা সামান্য গন্ডগোল হয়েছে, এটা সামান্য গন্ডগোল। এই গন্ডগোলের কথা ওর সামনে দাঁড়িয়ে বলা যাচ্ছে? তার দু চোখ জলে ভিজে আসছে, বলার মতো সৎসাহস আছে ওনার? পারছেন উনি এটা দাঁড়িয়ে বলতে যে একজন মাননীয় শিক্ষকের সামনে এই কথাটা? মুখে যদি ন্যূনতম লজ্জা শরম থাকে তাহলে উচিত ছিল পার্থ চট্টোপাধ্যায়ের মতো ব্রাত্য বসুর রেজিগনেশন দিয়ে চলে যাওয়া। ব্রাত্য বসু যে ধরনের কথাবার্তা বলছে, আজকে আমি সরাসরি বলছি যে এই এসএসসির যিনি চেয়ারম্যান আছেন,
এরপর আজকে যে অন্যায় হবে এই পরীক্ষা ব্যবস্থায় তার দায় ওনাকে নিতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে বলছে আজকে যে অন্যায় হবে, শঙ্কুদেব পণ্ডা বলছে এখনো পর্যন্ত অন্যায় সেই অর্থে সামনে আসেনি, কিন্তু হ্যাঁ একটা নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে পরীক্ষা নেওয়া, সেটা সুষ্ঠুভাবে স্বচ্ছতার সঙ্গে হয়েছে। এরপরে থাকে কাউন্সেলিং এবং ইন্টারভিউর পর্ব। আমাদের প্রশ্নটা একটাই, সে এর একদম সর্বশেষে যে মেধা তালিকা সামনে আসবে সেইটা দাগি মুক্ত হবে কিনা। আমি পার্থদা আজকে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে স্বচ্ছতার স্বার্থে একেবারে কার্বন কপি দেওয়া হলো। আমি দেখছিলাম এই 2000 OMR পরীক্ষাটা শুরু হয়েছে 2016 সালে। তার আগে যেটা হতো সেটা হচ্ছে লিখে পরীক্ষা দিতে হতো এবং সেই উত্তরপত্র 3 বছর পর্যন্ত সংরক্ষণের নিয়ম ছিল। সংশয়টা তখন তৈরি হয়, নিয়মটা 2016 সালে বদলে গেল এবং OMRটা 1 বছর পর রেখে সেটাকে রেস্ট্রয় করে দেওয়া হলো, কোনো স্ক্যান কপিও রাখা হলো না। আমি বলছি আজকে যেটা কমিশন করেছে অত্যন্ত ভালো কাজ করেছে, এটাই হওয়া উচিত। যে কমিশন 97 সাল থেকে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালিয়ে আসতে তারা জানতো না, জানে না OMR সংরক্ষণ এবং OMR এর কার্বন কপি এবং প্রশ্নপত্র যদি পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হয় এত কিছু তো প্রশ্নের অবকাশই থাকতো না। এক্স্যাক্টলি সুব্রজিৎ, আসলে ট্রান্সপারেন্ট পেন ব্যবহারের চাইতেও অনেক বেশি জরুরি একটা পরীক্ষায় ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যারা ওই পরীক্ষাটা নিচ্ছে। ফলে সেখানে এই ট্রান্সপারেন্সিটা নিয়ে আজও সন্ধ্যে পর্যন্ত কিন্তু ধোঁয়াশা থাকছে আমার কাছে অন্তত। এই কারণের জন্য যে এই সংস্থার পাস্ট, আপনি যদি বলেন 2016তে OMR শিট রাখা হবে কি হবে না, সারা ভারতে যেখানে যেখানে OMR শিটে পরীক্ষা নেওয়া হয় সব জায়গাতে OMR শিটকে প্রিজার্ভ করা হয়, তার স্ক্যান কপি রেখে দেওয়া হয়। আর এখানে সে যেটা রাখা ছিল না এবং তার পরিবর্তে দুর্নীতি হয়েছিল, বোঝাই যাচ্ছে যে একটা আর একটার সাথে মানে কি বলবো কমপ্লিমেন্টারি ছিল, যে টাকা দিয়ে ভর্তিটা যাতে কখনো বেরিয়ে না আসে সামনে তার জন্য স্ক্যান কপিটাকে হাফিস করে দেওয়া হয়েছিল, যাতে চাল এবং কাকড়, জল এবং দুধ এই দুটো হচ্ছে কোনো পরিষ্কার করা না যায়। ফলে এটা গেল 1, 2, ফলে আপনি আজকের যারা পরীক্ষা দিল, যে অমিতের মতো যারা ছিলেন ওখানে বহুদিন ধরে শিক্ষকতা করছেন একটা যোগ্য শিক্ষক হিসেবে, দেখুন সামাজিক বিড়ম্বনা কাকে বলে, যে আজকের এই যে 3 লক্ষ মানুষের মধ্যে কয়েক লক্ষ মানুষ, কয়েক হাজার মানুষ যারা হচ্ছে যে চাকরি করছিলেন ওখানে, তাদের তো আজকের আবার পরীক্ষার হলে আসতে হলো। এই যে পরীক্ষার হলে যারাই আজকের গেলেন, সমাজ জানলো না তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য, তাদের সবাইকে কিন্তু এক দাগে চিহ্নিত করা হলো যে এদের চাকরি গেছে, এরা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় চাকরি গেছে। এই যে সম্মানহানি তাদের হলো, এটা তো একটা শাস্তি যোগ্য মানুষদের জন্য। 2, আপনি যারা শাস্তি পেল না, আমি আপনাদের হাইলাইট করছি, যারা সত্যি টাকা দিয়ে ভর্তি হয়েছিল, আর এসএসসি যারা হচ্ছে এই গোটা প্রক্রিয়াটাকে কলুষিত করেছিল। আমি শঙ্কুর সাথে অনেকটা একমত যে যেহেতু এসএসসি যারা এই পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিলেন, সেই ব্যবস্থা তাদের দায়বদ্ধ, তাদের কোনো সাজা হয়নি। এবং এখানে দেখুন সেই একই সেট আপ, মানে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল বলতে যা বোঝায়, তাহলে সেই রকমই একটি এসএসসির মধ্যে আমি এই পরীক্ষাটা চলছে এবং এই পরীক্ষার মধ্যে দিয়ে আপনি ভাবছেন যে একটা দুর্ধর্ষ রেটিং বেরিয়ে আসবে। আপনি বারবার বলছেন তো যে সাদা খাতা জমা দেওয়ার প্রশ্ন, আমি আপনাকে বলছি আজকে যে কপিটা অমিত নিয়ে বেরিয়েছে, অমিত যদি সাদা খাতা জমা দিয়ে আসতো, আমি উল্টো দিক থেকে আপনার কাছে আসছি, সেটা হচ্ছে আপনারাই বলেন 2011 পর্যন্ত এই এসএসসি একদম নিখুঁতভাবে পরীক্ষা এবং নিয়োগটা করেছে, তাহলে আজকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যখন পুরোটা নজর রাখছে, স্পষ্ট তারা বলে দিয়েছে, এই ভরসাটা কেন রাখছেন না 2025 এসএসসি 9, 10 এবং 14 তারিখে যে 11, 12 এর পরীক্ষা নিতে চলেছে সেটা ওই রকম একেবারে নিখুঁত পরীক্ষা হবে? না, নিখুঁত হবে না। এই কারণে সুপ্রিম কোর্ট ইন্টারভেন না করলে 7 দিন আগে পর্যন্ত, যে খুঁত আপনার স্টুডিওতে গত রোববার এসে ধরে গেছিলাম, যে সেখানে দাগি যারা ছিলেন, টেইন্টেড যারা হচ্ছে ক্যান্ডিডেট, তাদেরকে বারবার বাদ দিতে বলা সত্ত্বেও তারা বাদ দেয়নি। ফলে এটা অবশেষে একটা নাম বের করেছে 1800 জনের, ফলে সেটা 1800 না 2800 না 5800 নো ওয়ান নোজ। ফলে এবার যে এই যে আজকে যারা পরীক্ষা দিল, যদি বেরোয় আপনার কাল পরশু তরশু কোনো একদিন বেরোবে যে এর মধ্যে হচ্ছে যে 2000 দাগি ছিল বা 5000 দাগি ছিল, দ্য ফেট অফ দি পরীক্ষা আবার এই জিনিসটা যাবে এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য। এবং আমি আপনাকে বলছি যে এই সম্ভাবনা প্রবল। এবং দুর্নীতির প্রশ্ন আপনি বলছেন তো, সাদা খাতা আজকেরও যারা জমা দিয়ে বেরিয়েছে, যাদের হাতে সাদা আমি বলছি শিট রয়েছে, আচ্ছা ধরুন এই সিস্টেমটা যদি এই দাগি সিস্টেমটাই থাকে, তাহলে হচ্ছে তার OMR শিট সেখানে হচ্ছে যে যদি ভরে যায়, ও দুটো OMR আলাদাও হতে পারে, যে OMRটা জমা পড়বে আর যে OMRটা ক্যান্ডিডেট নিয়ে বেরিয়েছে যদি সাদা থেকে যায়, তাহলে সাদার পরে হচ্ছে সেটাকে ব্যবহার করা যায়, যায় সূচি করা যায়। এরপরে 17টা পদ্ধতিতে দুর্নীতি হয়েছে। আমি আপনাকে বলছি এক মিনিট বলে শেষ করছি। 17টা পদ্ধতিতে দুর্নীতি হয়েছে, তার একটা আজকের গেছে, পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে, ঠিক আছে, কিন্তু বাকি 17টা এই যে র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে ইন্টারভিউ ম্যানিপুলেশন, এবার কোন গ্যারান্টি আছে সফল পরীক্ষার্থীদের তারিখা বেরোনোর পর যখন ইন্টারভিউ হবে তখন ইন্টারভিউ রেট ঠিক হবে?
যে আপনি যদি পেতে চান নাম উঠেছে তাহলে অর্থাৎ পার্থদা আপনি আশঙ্কা করছেন যে এখনো তো অনেকগুলো প্রক্রিয়া বাকি আছে, তখন যে দুর্নীতি করা যায় এবং তার অপশন রয়েছে সেই জায়গা নিয়ে আপনি আশঙ্কা করছেন, অর্থাৎ ভয়ঙ্কর আশঙ্কার জায়গাটা। দেখুন, কিন্তু এই যে 2016 সালের প্যানেল, সেটা কেন বাতিল হলো? দুর্নীতির স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়ায় আপোষ করা হয়েছিল, তাই পবিত্রতা বজায় রাখতে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করতে হয়েছে। চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে সর্বোচ্চ আদালত এমনটাই জানিয়েছিল, যার ফলে আমরা আজকে কি দেখলাম? যোগ্য হয়েও ফের পরীক্ষায় বসতে হলো চাকরিহারাদের। আজ নবম দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন বারবার সে কথা উঠে এলো চাকরিহারাদের মুখে। দেখুন প্রতিবেদন, তারপর আবার আসছি আলোচনা। এই স্কুলটাতে আমি এবারও মাধ্যমিকের খাতা নিতে এসেছি এবং যে ঘরে আমি বসে খাতা নিয়েছি, যে জায়গায় বসে আমি খাতা নিয়েছি, আমাকে সেই জায়গায় সিট করেছে আমার। আমি 7-7টা বছর ধরে শিক্ষকতা করেছেন, পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার খাতা দেখেছেন, কিন্তু নিয়োগ দুর্নীতির কালো হাত সেই শিক্ষকদেরই ফের ছাত্র বানিয়ে ছেড়েছে। যাদের পরীক্ষা নেওয়ার কথা তাদেরই নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে। কিন্তু কেন এই অবস্থা হলো? এর জন্য দায়ী কে? যারা পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের সঙ্গে আবার পরীক্ষায় বসতে কিছু বলার নেই। সুপ্রিম কোর্ট যেখানে বলছে সেখানে তো রাজ্য সরকার দুর্নীতি করে বেড়াচ্ছে, আমাদেরকে মানে আমরাই শাস্তি পাচ্ছি, কিছু করার নেই। এসএসসির উপর ভরসা রয়েছে এবারে? একদমই নেই, একদমই নেই। কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট, নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতিরা বারবার জানতে চেয়েছেন যোগ্য এবং দাগী প্রার্থী আলাদা করা সম্ভব কিনা, কিন্তু চাল থেকে কাঁকড় আলাদা করা যায়নি। ফলে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল হয়েছে। আমি 2016তে পেয়েও ছিলাম, আমার র্যাঙ্ক 1 ছিল আমার সাবজেক্টে, আমার ম্যাথমেটিক্সে র্যাঙ্ক 1। আজকে আমি এখানে বসে আছি, জানি না কালকে আমার সাথে কি হবে, আবার বেঁচেও থাকবো না মরে যাব। যোগ্য অযোগ্য আলাদা করতে বারবার ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারারা, যদিও শেষ অবধি তা করা হয়নি। এবছরের 3রা এপ্রিল চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলেছিল পুরো বাছাই প্রক্রিয়াটি কলঙ্কিত এবং সমাধানের বাইরে, বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে। তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে। কষ্ট, লজ্জা, ঘৃণা হচ্ছে আমার আজকে পরীক্ষার হলে ঢুকতে। সততার দাম বাংলার ছেলেমেয়েরা পেল না। এই পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে দেওয়া সম্ভব, পাওয়া সম্ভব, এই বিশ্বাসটা এই সরকার, এই চোর সরকার, এই চোর কমিশন পুরো নস্যাৎ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের রায় বহাল রাখার পর সর্বোচ্চ আদালতে দায়ের হয়েছে রিভিউ পিটিশন। গত 19শে আগস্ট সেই রিভিউ পিটিশনের আর্জিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় উল্লেখ করে আসল ওএমআর বা অন্তত ওএমআর এর মিরর কপি সংরক্ষণে স্কুল সার্ভিস কমিশন ব্যর্থ হয়েছে। এই অবস্থায় নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দেয় এসএসসি। সেই মতো রবিবার ছিল নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেখানে গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে নিরাপত্তা থেকে প্রশ্নপত্রের সুরক্ষার উপর জোর দিয়েছে কমিশন। কিন্তু তারপর চাকরিহারাদের একাংশের অভিযোগ এরপরেও দুর্নীতির আশঙ্কা রয়েই যাচ্ছে। আমরা মানসিকভাবে খুব বিপর্যস্ত। 7 বছর চাকরি করার পর এখন আমাদেরকে আবার নতুন করে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। যারা নতুন, যারা এখন পড়াশোনা করছে, তাদের সঙ্গে আমাদের কম্পিটিশনটা একটা অসম কম্পিটিশন না। পরীক্ষা ভালো হয়েও যে কতদূর কি করতে পারবো সেটা বুঝতে পারছি না, কারণ দুর্নীতি শিরায় শিরায়। ওদের সকলেরই স্বপ্ন ছিল শিক্ষকতার। আজ থেকে 9 বছর আগে সেই স্বপ্নকে ছুঁয়েও ছিলেন, কিন্তু সীমাহীন দুর্নীতি তাদের জীবনের সমস্ত হিসেবেই গুলিয়ে দিয়েছে। কমল কৃষ্ণ দেব, রঞ্জিত হালদার ও বিটান চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন টুকরো টুকরো কতগুলো কথা কিভাবে ঘা দিয়ে যাচ্ছে, দুর্নীতি শিরায় শিরায়। একজন বলছেন সরকারের পাপের দায় আমি ধুতে এসছি, আমার চাকরি গেছে সরকারের জন্য। 55 বছর বয়স, তিনি চোখের জল ফেলছেন আর কাঁদতে কাঁদতে বলছেন আর প্রশ্ন করবেন না, লাইনে দাঁড়িয়েছি, এই অভাগা দেশ আমার। আমি এখানেই আসবো অনিলদার কাছে। অনিলদা, এই যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, লেনদেন হয়েছে, প্রশাসনের নজরে আসেনি? এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা পরীক্ষা নেওয়ার জন্য এত পুলিশে ছয়লাভ, এত কড়াকড়ি, মানে এটাই হওয়ার কথা, খুব স্বাভাবিক। একটা পরীক্ষা স্বচ্ছ হবে, ত্রুটিমুক্ত হবে, কিন্তু যে পুলিশ কাজকে এভাবে দেখা যাচ্ছে, যদি আজকে পুলিশের প্রশাসনের নজরে থাকতো দুর্নীতিটাই তো এভাবে হতো না। দেখুন, এটা ডেলিভারেটলি একটা করাপশান হয়েছে। এটা বারবার মহামান্য শীর্ষ আদালতই বলুন, মহামান্য বিচারপতিরা বারবার বলেছেন, এটা এস্টাবলিশ। এইখানেই আমি বলেছিলাম যখন এর আগে ঘটনা হয়েছিল, আমি এই যে যোগ্য শিক্ষকদের আগে আমাদের এক্স টিচার বলতে হচ্ছে টেকনিক্যালি, কিন্তু এনাদের চাকরিটা গেল কার দোষে? হ্যাভিং নো ফল্ট অফ দেম। ওনাদের কী পাপ করেছেন? পাপ করেছে এসএসসিরও হাতে কিছু ছিল না, তার উপরে যারা ছিলেন এসএসসি যারা চালিয়েছেন।
বারবার স্বচ্ছতার কথাটা সবাই যেটা বলছেন, ওনাদের মানসিক অবস্থাটা চিন্তা করুন তো। এদেরকে লাথি মেরেছে পুলিশ, তখন আমরা কন্ডেম করেছি, পুলিশের অফিসার, প্রাক্তন অফিসার হয়ে আমি কন্ডেম করেছি বারবার ধরে। পরবর্তীকালে এডিজি ল অ্যান্ড অর্ডার সাহেব পরিষ্কার অর্ডার দিয়ে দিয়েছেন যাতে শিক্ষকদের উপর লাঠিচার্জ না হয়, এটা যেন দুঃখ প্রকাশও করেছেন। কিন্তু সেটা তো একটা মানসিকতার কি। অথচ এই পুলিশ দেখুন ওই মহেশতলায় কীভাবে মার খেয়েছে, তারপরে দিয়ে সাদা ফ্ল্যাগ ওড়াচ্ছে। যখন লাঠিচার্জ করার দরকার তখন করতে পারে না, শিক্ষকদের লাথি মারে। আর বারবার যে স্বচ্ছতার কথা বলছেন, দেখুন স্বচ্ছতা কোনটায় আছে। আর যদি স্বচ্ছতার সঙ্গে প্রথম দিনই ওরা বলে দিতেন যখন সিঙ্গেল বেঞ্চে ছিল হাইকোর্টের, তাহলে এটা বলে দিলে তো আজকে এই যে এক্স টিচারদের এই যন্ত্রণাটা পেতে হতো না। তাহলে তো ওনারা তো বোনাফাইড টিচার, তো ওনারা তো আর পরীক্ষাতেও বসতে হতো না, এই ব্যাটাটা অত গড়াতো না। কিন্তু এই জিনিসটা দুধে আমরা শুনেছিলাম দুধে জল মেশায়, এ তো জলে দুধ মিশিয়ে এমন করে দিয়েছে, আলাদা করেননি। ওনারা ভেবেছিলেন আমি দেব না, যেমনভাবে মেট্রো রেল ঘুরিয়ে দিয়েছি জিত করে, যেমনভাবে সিএ করতে দিইনি, এনআরসি করতে দিয়ে আমি দেবো না, এই জিত করে কি করতে পারে করবে। আর ভাবতে পারেননি যে পুরো 26,000-এর প্যানেল বাতিল হবে, এইটা আশা করতে পারেননি। আর স্বচ্ছতা আপনি শুধু এইটা কেন, আপনি বলুন তো আজকে এই জিনিসটা তো কোনো কোর্ট হতো না। আজকে মাননীয় লার্নেড অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন আর অন্যান্য যারা ছিলেন, এনাদের ঘাড়ে দোষ দিয়ে বা হাইকোর্ট বিজেপির হয়ে গেছে, সুপ্রিম কোর্ট হয়ে গেছে, এসব বলার কোনো দরকার হতো না। যদি ট্রান্সপারেন্সি নিয়ে বলে দিতেন যে আমরা যত চাকরি করি, শিক্ষক শুধু না, মেডিকেলের এন্ট্রান্স বলুন, পিএসসি বলুন, পুলিশ বলুন বা কর্পোরেশন, যে কোনো জায়গায় চাকরি করে দিয়েছি আমরা, সমস্ত স্বচ্ছতার সঙ্গে দিয়েছি, নিরপেক্ষতার সঙ্গে দিয়ে একমাত্র শুধুমাত্র যোগ্য প্রার্থীদের দিয়েছে, এর মধ্যে কোনো করাপশন নেই, কোনো ম্যাল প্র্যাকটিস হয়নি। এইটাই এফিডেভিট করে বলে দিতে মানে একেবারে স্পষ্ট যেটা অনিলদা বলছেন, এই অনিশ্চয়তার হাত থেকে যোগ্য চাকরিহারাদের সহজে মুক্তি দিতে পারত, তাদের চাকরিটা বহাল রেখে স্কুল সার্ভিস কমিশন। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। আমি শুধু দর্শকদের সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন এখানে পড়ে শোনাবো। সুপ্রিম কোর্ট বলেছিল উই আর কিপিং আ ক্লোজ ওয়াচ অন হোয়াট ইউ আর ডুইং, আপনারা কি করছেন আমরা কড়া নজর রাখছি এসএসসিকে উদ্দেশ্য করে। প্লিজ বি মাইন্ডফুল, উই উইল ইন্টারফেয়ার ইফ ইউ ডু এনি টিঙ্কারিং উইথ আওয়ার অর্ডার্স, আমাদের নির্দেশ নিয়ে যদি এতটুকু এদিক ওদিক করেন আমরা কড়াভাবে হস্তক্ষেপ করব। ইউ হ্যাভ অলরেডি রুইন্ড দ্য লাইভস অফ দিস পিপল, এই সমস্ত ব্যক্তিদের অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন, জীবনের সর্বনাশ করে দিয়েছেন আপনারা। বিক্রম, এই কোর্টের অবজারভেশন এবং নির্দেশ আমি বলছি বাই স্পিরিট ফলো করা হয়েছে আজকের পরীক্ষার মধ্যে দিয়ে মনে হচ্ছে? আমি মনে করি না। আমরা কন্টেম্প পিটিশনের পিটিশন সুপ্রিম কোর্টে হিয়ারিং এ আছে, সেটা লিস্টেড রান করছে। সেই মামলাটাতে কন্টেম্পটা কোথায় ডিসাইড হবে, সুপ্রিম কোর্টে না হাইকোর্টে, যে পোর্শনগুলো হাইকোর্ট অ্যাফার্ম করেছে সুপ্রিম কোর্ট, সেগুলো হাইকোর্টে হবে, সুপ্রিম কোর্টে হবে, সেটা চলছে। আজকে যে পরীক্ষাটা, এই পরীক্ষাতে আপনারা দেখবেন যে টেন্টেড লিস্টটা বার করেছে, সেই টেন্টেড লিস্টটার কোনো ক্যাটেগরাইজেশন নেই। কারা কারা আপনার আউট অফ প্যানেল, কারা কারা আপনার এক্সপায়ারি অফ প্যানেল, কারা কারা ব্ল্যাঙ্ক ওএমআর বা ওএমআর মিসম্যাচ, এই ক্যাটাগরি শুধু কয়েকটা নাম দিয়ে দেওয়া হয়েছে 1800 জন, এবং 1800 জন নামটা বেরোনোর পর আমরা দেখতে পেলাম ম্যাক্সিমামই শাসক দলের যারা ঘনিষ্ঠ তাদেরই নাম লিস্টের মধ্যে উঠে আসছে, এবং এই নামটা দিয়ে কোনো রকমে এই পরীক্ষাটা করে দেওয়া হলো। এখন দুঃখের বিষয় একটাই থাকবে যে আজকে যদি টেন্টেড ক্যান্ডিডেটদের যেই পিকচার, কারা বসলো আর কারা বসলো না, সেই ক্লিয়ার পিকচারটা কিন্তু আমরা দেখতে পেলাম না। আজ থেকে ধরুন 2016 সালের প্রসেস, আজকে 2025 সালের 3 এপ্রিল গিয়ে পুরো প্যানেল বাতিল হয়ে গেল। আজকে 2025 সালের নভেম্বর মাসে আবার পরীক্ষা হচ্ছে। আজ থেকে 10 বছর পর যদি আবার কোনো অঘটন ঘটে, যদি ঘটে, বা যদি আবার কোনো রকম সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো কড়া হস্তক্ষেপ করে, বা যদি প্যানেল বাতিল হয়ে যায়, তার জন্য আমার সত্যিই খুব দুঃখ লাগবে সেই সিচুয়েশনটা ভেবে। কারণ অনেক জেনুইন ক্যান্ডিডেট এবারেও যেমন তাদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হলো, রাজ্য সরকারের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সঠিক যে আইনি প্রক্রিয়া করা সেটা করা হলো না। আজ থেকে 10 বছর পর বা 8 বছর পর যদি এরকম ঘটনা আবার রিপিটেশন হয়, এর থেকে দুঃখের জিনিস আর কিছু থাকবে না। এবং
আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এই যে লিস্ট বার করা নিয়ে সবাই দাবি করছে লিস্ট বার করতে, জেনুইনদের লিস্ট বার করতে বারবার করে দাবি করা হচ্ছে। আজ অব্দি এই জেনুইনদের লিস্টটা কিন্তু বার করা হলো না, এটা হলো সবথেকে বড় জিনিস। দ্বিতীয় কথা হলো, আপনারা যদি দেখে থাকেন সুপ্রিম কোর্টের 3 এপ্রিলের যে মেন জাজমেন্ট চিফ জাস্টিসের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ দিয়েছিলেন, সেই জাজমেন্টের মধ্যে 42 নম্বর প্যারাগ্রাফে খুব স্পষ্টত একটা জিনিস উল্লেখ করা হয় যে পুরো প্যানেল বাতিল হওয়ার কারণ হলো এই তথ্যগুলোকে ধামাচাপা দিয়ে যদি পরীক্ষা হয়েছে, সেটা আপনি যদি লিস্টটা আপনারা দেখেন তাতে আমি একটাই কথা বলবো, এই তথ্যগুলোকে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বারবার করে ধামাচাপা দিয়েই রাখা হচ্ছে, কোনোভাবেই এটাকে প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না। এবং এই ধামাচাপা দিতে দিতে কভার আপ করতে করতে জিনিস এমন জায়গায় চলে গিয়েছিল রাদার, যার জন্য পুরো প্যানেল বাতিল হয়েছিল। এইটা হচ্ছিল একদমই বিক্রমদা, আপনি যেটা বলছেন যেভাবে এসএসসি একের পর এক তথ্য ধামাচাপা দিয়েছে, চাল আর কাঁকড় আলাদা করতে পারেনি, যার ফলে এত স্বচ্ছতার দাবি করেও পরীক্ষা নিয়েও বারবার আশঙ্কার জায়গাটা, সন্দেহের জায়গাটা থেকেই যাচ্ছে। দেখুন, এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্যতা প্রমাণ দিতে আজকে আবার চাকরিতে পরীক্ষা দিতে বসেছিলেন, তারা কেউ কালো পোশাক পরে পরীক্ষা দিতে এসছেন, কারো আবার বুকে কালো ব্যাজ। 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। দুর্নীতির প্রশ্নে নিশানায় বিঁধেছেন স্কুল সার্ভিস কমিশন। আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিটায়, তার জন্য আমরা এই কালো পোশাক পরেই আজকে সরকারের দুর্নীতির জন্য আমরা বাধ্য হচ্ছি পরীক্ষা দিতে। 9 বছর আগে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পেয়েছিলেন শিক্ষকতার চাকরি। হাড় ভাঙা খাটুনির ফলে পাওয়া সেই চাকরিটা যে থাকবে না তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি ওরা। কোটি কোটি টাকার দুর্নীতিতে চলে গেছে হকের চাকরি, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র পরিবারের কথা ভেবে 9 বছর পর রবিবার অনেক চাকরিহারা যোগ্য শিক্ষক ফের বাধ্য হলেন পরীক্ষায় বসতে, সেই সঙ্গে উগরে দিলেন ক্ষোভও। আমরা এই সিস্টেমের শিকার, আমরা যাবো কোথায়? সেই জন্য পরীক্ষা বসা। আমার চাকরিটা গেছে সরকারের জন্য, আমি এবার নতুন করে পরীক্ষা দিতে এসেছি, সে পাপ করেছে তার দায় আমি ধুতে এসেছি আজকে। পরীক্ষা দিলেও প্রতীকী প্রতিবাদ হিসেবে কেউ পরে আসেন কালো পোশাক, কারুর বুকে কালো ব্যাজ। এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না। স্বচ্ছভাবে হোক, যারাই পাবে স্বচ্ছভাবে পাক, এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয়। যেখানে টোটাল সিস্টেমটা পচে গেছে, সেখান থেকে ভালো থাকার আশা করাটাই মূর্খামি হবে। সরকার 100% কেন, তার উপরেও যদি তাকে যত পার্সেন্টেজ দেওয়া যায় সব পার্সেন্টেজটা টোটাল সরকার দায়ী। বাঁকুড়া রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ে কালো টি শার্টে হোক প্রতিবাদ লিখে পরীক্ষা দিতে আসেন এই পরীক্ষার্থী। এই সরকার তো আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে শেখালো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক। এত অন্যায় করে এই সরকার যখন আমাদের চাকরিগুলো কেড়ে নিল, তখন আমরাও দেখাতে চাইছি যে লড়াইয়ের ময়দান ছেড়ে যাবার পাত্র আমরা নই। চাকরিহারা হকের চাকরি চলে গেছে, তারা প্রতিবাদ করছিলেন, পুলিশের পেটানি খেয়েছেন, হয়রানি হয়েছে, নানানভাবে তারা চেষ্টা করেছেন, লড়াই করেছেন, কিন্তু সরকার তাদের পাশে দাঁড়ায়নি, সরকার অযোগ্যদের পাশে। আসলে এই রাজ্যের পরীক্ষা ব্যবস্থা এবং এসএসসি তার দুর্নীতি এটা সবার কাছেই ধরা পড়ে গেছে। ওরা কি করবে না, কালো পোশাক পরে পরীক্ষা দিয়েছেন। 9 বছর পর এসএসসি নিয়োগের পরীক্ষা হলো, সেই সঙ্গে চলল প্রতিবাদও, জানিয়ে জারি রয়েছে রাজনৈতিক তরজাও। ত্রুটিযুক্ত পরীক্ষা, মমতার জন্য পরীক্ষা হয়নি, যেটুকু পরীক্ষা হয়েছে ত্রুটিযুক্ত প্রহসনের পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশ, মমতা চাকরির পরীক্ষাও করবে না, চাকরিও দেবে না। হাতায় বিশ্বাস করে, তোষণে বিশ্বাস করে, আর চুরিতে বিশ্বাস করে। আলাদা আমাদের মন্তব্য নেই, আমরা জানি সুপ্রিম কোর্টের আদেশ, যা আমরা সুপ্রিম কোর্টের আদেশ পালন করছি, এবং নিশ্চয়ই ব্যক্তিগতভাবে তার ক্ষোভ তিনি এবং তার প্রতিবাদ এইভাবে জানিয়েছেন। পরীক্ষায় তিনি বসেছেন, সকলে বসেছেন। নতুন করে পরীক্ষা দিলেন, অন্যের দুর্নীতির শিকার হয়েছেন যারা, তাদের চোখের জল আদৌ মুছবে তো? ফিরে পাবেন তো চাকরিটা? শিবাশিস মৌলিক, দীপক ঘোষ, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। আমি অমিত রঞ্জন ভূঁইয়ার কাছে আবার আসব। আপনি পদার্থবিজ্ঞানের শিক্ষক, আমি দেখছিলাম পদার্থবিজ্ঞানের মূল নিয়ম, একটি বস্তু স্থির অবস্থায় অথবা একই গতিতে থাকবে যদি না বাহ্যিক বল দ্বারা সেই অবস্থা পরিবর্তন করা হয়। এই যে আপনারা বলছিলেন না দুর্নীতি, মানে এই দুর্নীতি তো বাহ্যিক অবস্থা, যার জন্য আপনাদের এই অবস্থা পরিবর্তন। এই অবস্থা, এই দুর্নীতি, এই চুরি, এই অর্থের বিনিময়ে চাকরি বিক্রি, অযোগ্যকে যোগ্যদের সঙ্গে স্থান করে দেওয়ার কুচক্র, তার জন্যই আমাদের আজকে এই অবস্থা। এখানে স্যার আছেন, একটা কথা বলি, ধরুন কোনো একটা টপিকের ওপরে আপনি ক্লাস নিচ্ছেন, সেই দিন আপনার মন ভালো আছে, দুর্দান্ত ক্লাসটা নিলেন,
ভালো ক্লাস নিলেন, নিজেও মনে হলো যে আজকে দারুণ ক্লাস নিলাম, বাচ্চারাও খুব, স্টুডেন্টরাও খুব স্যাটিসফাইড একদম, কিন্তু পরের দিনে আপনি ওই ক্লাসটা ওই টপিকটাই নিতে যান, দেখবেন আপনি নিজেই আপনার বললো আগের দিন ভালো পড়িয়েছিলাম আজকে হলো না। তাহলে একটা বলুন, যে পরীক্ষাটা আমরা 10 বছর আগে দিয়ে এসেছি, আজকে 7 বছর ধরে চাকরি করছি, জোর করে অন্যায় করে আমাদেরকে চাকরিতে বসানো হচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা সময় চেয়েছিলাম, উনি বললেন না যে তোমাদের জন্য উইন্ডো খুলেছিলাম, তোমাদেরকে আবার অ্যাপ্লাই করতে দিয়েছি, যারা অ্যাপ্লাই করতে পারছিল না সুপ্রিম কোর্ট তো বলেছিল যে যদি প্রয়োজন হয় পরীক্ষাটা পিছিয়ে দেবেন। তাহলে আপনি 10 দিন আগে নোটিশ করেছেন যে এদেরকে আপনি উইন্ডো খুললাম, পরীক্ষায় বসার অনুমতি দিলাম অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, যেটা আপনি বারবার কোর্ট করছেন। তাহলে পরীক্ষাটাকে আমাদের কথা ভেবে আরও একটা মাস পিছিয়ে দিলেন না কেন? আসলে সমস্যাটা আপনারা এইটাই, যেভাবে হোক এই দুর্নীতি থেকে বাঁচার জন্য গঙ্গা স্নানের ব্যবস্থা করছেন, তাতে কে যোগ্য কাঁদলো, মারা গেল, সুবল সোরেন পৃথিবী ছেড়ে চলে গেল, আপনাদের তাতে কিচ্ছু যায় আসে না। আপনারা চাইলে আমাদের জন্য পৃথক নিয়োগের ব্যবস্থা করতে পারতেন, সুপ্রিম কোর্টের কাছে বলতে পারতেন, কিন্তু আপনারা সামনের ইলেকশন আছে সেটা ভেবে একটা জয়েন করলেন, একটা অসম প্রতিযোগিতার মধ্যে আমাদেরকে ফেলে দিলেন। আপনি বলুন তো, আমাদের এই জীবন জীবিকা এই অসম্মানের দায়িত্ব আপনার পার্টি নেবে, আপনার সরকার নেবে, কোন রাজনৈতিক দল নেবে? আপনি নেবেন? নেবেন না। আজকে যদি এই 15,403 জনের মধ্যে অনেক সংখ্যক চাকরি না পায়, তখন সেই শিক্ষক সংসার করেনি, সেই ম্যাডামের বিয়ে হয়নি, তার ছেলে মেয়ে হয়নি, তারা আজকে 10 বছর করে তাদের আপনাদের পাপের জন্য জোর করে চাকরির পরীক্ষায় বসাচ্ছেন, অনেকে চাকরি পাবে না। তাদের জন্য সরকার কি ভেবে রেখেছে? ভাতার ব্যবস্থা করেছেন না ওই পরিযায়ী শ্রমিকের মতো 5,000 টাকা হাতে গুঁজে দেবেন? বাঙালি কি এত নিচে নেমে গেছে যে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ইংলিশে MA BEd MSc BEd করার পরে আপনার তাদেরকে ভিক্ষাবৃত্তিতে পর্যবেসিত করবেন? কোথায় পৌঁছেছে আপনার? এই লজ্জা লাগা দরকার। জানি এর জন্য আপনাদের শাসক দল, রাজনীতি প্রশাসন আমাদের উপরে ব্যবস্থা নেবেন, নিন, মেরে দিন। এর থেকে না খেয়ে পরিবারগুলো চলে যাবে, শেষ হয়ে যাবে। আপনারা গুলি করে আগের দিন ডান্ডা মেরেছেন, এবার গুলি চালিয়ে দিন। দেখুক বাংলার মানুষ, দেশের মানুষ, যে কোনো অন্যায় না করে কি করে যোগ্য শিক্ষকদেরকে শেষ করে দিচ্ছে একটা সরকার। মানে সত্যি বললেন না, একদম একদম ভেরি ইম্পর্টেন্ট। বলছি অমিত রঞ্জন ভূঁইয়ার এই আবেগটা কন্ট্রোলে রাখতে না পারাটা অত্যন্ত সঙ্গ। দেখুন, আমরা অমিত রঞ্জন ভূঁইয়ার সঙ্গে সহমর্মিতা পোষণ করতে পারি, কিন্তু কেন বলবো না? আমি ক্লাস 11-এ পড়ি আমার বাবাকে হারিয়েছি, আমার মা অসুস্থ ছিল, স্কুলের শিক্ষকরা সহৃদয় ছিল বলে, পড়াশোনায় ভালো ছিলাম বলে বরাবর বই দিয়ে খাতা দিয়ে সহযোগিতা করেছে। কলেজ পর্যন্ত পড়েছি, কোনো টিচার কোনোদিন পয়সা দেয়নি। আজকে আপনার দুর্নীতি আমাদেরকে অযোগ্য প্রমাণ করেছে। আজকে যদি চাকরি না পাই, আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আমাদের পরিবারের দায়িত্ব কে নেবে? ওই ম্যাডামদের চোখের জলের দায়িত্ব আমাদের এই সরকারকে দিতে হবে। ওদের জন্য কি বিকল্প ব্যবস্থা রেখেছেন? যারা চাকরি পাবে না তাদের জন্য কি বিকল্প ব্যবস্থা রেখেছেন আপনার সরকার? আপনি বলেছেন ABCDE, আপনার মনে ছিল ই ফর এক্সামিনেশন, আমাদেরকে জোর করে এক্সামিনেশনের প্রসেসে ভর্তি করে দিয়েছেন। আপনি পারবেন? এখন চলুন তো একবার পরীক্ষা দিই। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, চলুন। যে নাম একই, এই আমার পদার্থবিজ্ঞানে আজকে পরীক্ষা ছিল ফিজিক্স কেমিস্ট্রি, আমার পদার্থবিজ্ঞান, আমি আমার অনার্স MSc, কিন্তু আমাকে জোর করে আবার কেমিস্ট্রিটাও পড়তে হলো। স্যার, যারা শিক্ষার সঙ্গে যুক্ত, যারা সচেতন, তারা এই সমস্যাটা বুঝবেন। অনেকে বলেন যে টিচার স্যার তো এখানে আছেন যাদবপুর ইউনিভার্সিটি, নামকরা ইউনিভার্সিটিতে, আপনি বলুন তো আপনাকে আবার BSc MSc বা আপনার যে ডিগ্রিটা বিটেক যদি আপনি মেমটেক করে থাকেন, আপনাকে এত বড় নামী একজন শিক্ষক হওয়ার পরও আপনি কি পারবেন আপনার ওই লাস্টব্যাকে এই বিটেক বা এমটেক বা আপনি যে MSc করেছেন সেই জায়গায় সেই যোগ্যতাতে ফিরে যেতে? তাহলে একটা কম্পিটিটিভ পরীক্ষায় সেখানে কেন দেশের বিচার ব্যবস্থা আমাদের পক্ষ নিল না? যেখানে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ তৈরি হয়েছে দিল্লির কুকুরদের বাঁচানোর জন্য, সেখানে দেশের 15,403 জন যোগ্য শিক্ষক তাদের বাঁচানোর জন্য কেন স্পেশাল বেঞ্চ তৈরি হয়নি? কেন ডিটেইল ইনভেস্টিগেশন হয়নি? সরকার দায়ী করেছে, সরকারকে দায়ী করে শাস্তির ব্যবস্থা করুক, কিন্তু আমাদের কণ্ঠরোধ, আমাদের জীবন জীবিকা, পেটের ভাত কেড়ে নেওয়ার অধিকার কে দিয়েছে? এই সংবিধানকে আমরা মানি না, সত্যি কথা বলছি, এই সংবিধান আমরা মানি না। কারণ যে দোষী, গীতার মূল শ্লোকই হচ্ছে কি, যে শিষ্টের পালন দুষ্টের দমন। তাহলে যে দুষ্টু করলো, যে চুরি করলো, তার শাস্তি কোথায় হলো? যারা এই টাকা দিয়ে চাকরি বিক্রি করলো তাদের কোথায় হলো? আমাদেরকে শাস্তি দিচ্ছেন কেন? আমাদেরকে পরীক্ষায় ব্যবস্থা করছেন কেন? আজকে স্যার ম্যাডামরা যদি পাস না করে, আজকে যদি চাকরিতে ফিরতে না পারে, বাকি সারাটা জীবন তারা গ্লানি নিয়ে, কষ্ট নিয়ে, আমিও তো একদিন স্কুলে যেতাম, আমিও তো চাকরি করতাম, এই কষ্টের চোখের জলের দাম আপনাদের এই সরকার দিতে পারবে? সুমন বাবু, আপনি দিতে পারবেন? পারবেন না আপনারা। আমি তো নিজেকে প্রশ্ন করি, কেন সারা জীবন কেন সৎ থাকলাম, কেন চুরি করে কারো ঝান্ডা ধরে কেন কোটি কোটি টাকা
গাড়ি বাড়ি করলাম না? কেন ফিজিক্সে অত কঠিন দিনের পর দিন রাত জেগে পড়াশোনা করতে গেলাম? আমার প্রশ্ন না এটা, আমাদের সমস্ত চাকরি হারার প্রশ্ন। এবং শুধু তাই নয়, 10 বছর পরে একটা পরীক্ষা নিয়ে পাপ স্খলন করতে চাইছেন। এই 10 বছরে কলেজ ইউনিভার্সিটিতে কত ছেলে মেয়ে বেরিয়েছে, তারা একটা পরীক্ষার জন্য চাতক পাখির মতো বসেছিল। আজকে পরীক্ষা নিয়ে পাপ স্খলন করছেন। কোথায় গেল সেই বছর বছর প্রতি বছর এসএসসি সেই কালচার, যে এই বছর হয়নি সামনের বছর হবে? কেন নিতে পারেননি? এত 10 বছর 16 থেকে আজকে 25, কেন একটা এসএসসি করতে পারেননি? প্রশ্ন করুন নিজেদেরকে। আর একটা কথা বলি, মুখ বন্ধ করতে পারবেন না। লাঠি দিয়ে মেরেছেন, প্রশাসনে আহত করবেন, সবই তো কেড়ে নিয়েছেন। বাবা প্রশ্ন, মেয়ে প্রশ্ন করে, বাবা তুমি স্কুলে যাবে না, কোনো উত্তর পাই না। আজকে যদি পরীক্ষাটা অনেকের খারাপ হয়, তারা যদি চাকরিতে ফিরতে না পারে, প্রতি রাতে তারা কাঁদবে। এই সরকার সেই বুঝবে না, এই বিচার ব্যবস্থা বুঝবে না। যে বিচার ব্যবস্থা বলছে যে টেন্টেডরা দাগি, ওদের লিস্ট দাও, কেন আপনি আগে চাইলেন না লিস্টটা? জোর করে ওদেরকে বাধ্য করলেন না কেন? যে তথ্যের ভিত্তিতে আপনি ওকে বলছেন 12% সুদ সহ টাকা ফেরত দাও, ওরা পরীক্ষায় বসতে পারবেন না, সেই তথ্যকে আমাদের জন্য মান্যতা দিলেন না কেন? এই প্রশ্ন আমরা বিচার ব্যবস্থার কাছেও রয়েছে, যে কেন আপনি 15,403 জন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে আপনি কেন আরো ডিটেল ইনভেস্টিগেশনের স্পেশাল বেঞ্চ তৈরি করে আমাদের জন্য কোনো ব্যবস্থা করলেন না? দিল্লির রাস্তার কুকুরদের জীবনের দাম আছে, যোগ্য শিক্ষকদের কুকুরের থেকে অদম হয়ে গেছে, তাদেরকে এক কলমের কোচায় আপনি আপনার যোগ্যতায় কেড়ে দিলেন, যেহেতু আপনি সুপ্রিম। আমি জানি আমাদের ইচ্ছে করে না আর এই মিডিয়া হাউসে আসতে, আমাদের শিরোনামে আসতে ইচ্ছে করে না। আমি আমার চক ডাস্টার, আমার ক্লাস ফেরত চাই, আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে চাই আমরা। সত্যি আমি ভাবছিলাম যে মানে কোনো কথাই আসে না, মানে রবীন্দ্রনাথের সেই একটা কথা মনে পড়ে যাচ্ছে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছো ভালো। কোন জায়গা থেকে অমিত রঞ্জন ভূঁইয়াকে আজকে এটা বলতে হয়? ছোট থেকে শিখে এসেছি এবং শিখিয়ে এসেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সেই রাস্তাতেই তো আমরা হেঁটেছি। তার কারণ টাকার বিনিময়ে বা সাদা খাতা জমা দিয়ে আমি চাকরিটা পাইনি, নিজের যোগ্যতায়। আজকে সেই অনেস্টিতে থাকার জন্য কি প্রতিদান দিতে হচ্ছে? আর দায়ের কথা বলছেন, সত্যি কোনো রাজনৈতিক দল দায় নেয় না, কোনো রাজনৈতিক দল দায় নেয় না। তারা কৃতিত্ব নেওয়ার জন্য এবং দায় ঠেলতে মরিয়া থাকে। ঠিক যেমন ভাবে আজকে যে ছবি দেখা গিয়েছে, আজকে প্রায় 31,000 ভিন রাজ্যের পরীক্ষার্থী তারা আজকে পরীক্ষা দিয়েছেন এবং পুরোটা কৃতিত্ব রাজ্যের শাসক দলের তরফে নেওয়া হয়েছে। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে একেবারে কমিশন থেকে শুরু করে যারা চাকরিহারা যারা পরীক্ষার্থীরা রয়েছেন, যারা চাকরিহারা শিক্ষকেরা রয়েছেন, তারা প্রশ্ন করছেন কমিশনের ওপর আস্থা নিয়ে। ঠিক তেমন ভাবে যারা প্রথমবার পরীক্ষা দিয়েছেন তারাও একই রকম সংশয়ের মধ্যে তারাও রয়েছে। দেখুন, এত স্বচ্ছতার উদ্যোগ, কিন্তু আপনি ভরসা রাখছেন এই সরকারের ওপর? একদমই না, সেটা তো বলার অপেক্ষা রাখে না। স্বচ্ছ ফোল্ডার, স্বচ্ছ জলের বোতল, এমনকি স্বচ্ছ পেন। রবিবার নবম দশমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সব স্বচ্ছ জিনিসপত্র নিয়ে ঢোকার কড়া নির্দেশ জারি করেছিল এসএসসি। কিন্তু নিয়োগ প্রক্রিয়া কি আদৌ স্বচ্ছভাবে শেষ করা যাবে? 2016-র মতোই দুর্নীতির কালো ছায়া গ্রাস করবে না তো গোটা নিয়োগ প্রক্রিয়াকে? এদিন পরীক্ষা শুরুর আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরেও আশা আর আশঙ্কার দোলাচলে রইলেন প্রথমবার এসএসসির পরীক্ষায় বসা প্রার্থীরা। যেমন ইনি ভূগোলের শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে এবারই প্রথম এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষা দিয়ে বেরিয়ে তার গলায় উঠে এলো আশঙ্কার কথা। গভর্নমেন্টের উপরে কোনো ভরসা নেই। দুর্নীতি সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই, সবাই সবটা জানে। আমি একটা কথাই বলবো, মানে অ্যাটলিস্ট এইবারটা যেন একটু স্বচ্ছভাবে হয়, যোগ্যতা অনুযায়ী চাকরি পেলে সবাই সেটাই ভালো হয়। মানিকতলার বাসিন্দা কথামৃতা দত্ত এবারই প্রথম এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসলেন। তাঁর গলাতেও আশার আশঙ্কার সুর। বিশ্বাস তো নড়ে তো গেছেই সবারই, এবার দেখা যাক কি হয়। সব আন্দোলন তো আপনারা টিভির পর্দায় দেখেছেন, তারপরেও ভরসাটা রাখতে হবে, বাধ্য আর কি, না রেখে তো উপায় নেই। রবিবার প্রথম এসএসসির পরীক্ষা দিলেন প্রীতম পাল। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও তার মনে প্রশ্ন সেই আস্থা নিয়ে। আমরা একটা অসম পরীক্ষার মধ্যে রয়েছি, পুরনো ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও একটা ডিলেমার মধ্যে রয়েছে। আর যেহেতু তারা আমাদের যারা ফ্রেশার্স আছে, তারা আমরা মনে করছি যে পুরনো ক্যান্ডিডেট 10 নম্বরের একটা অ্যাডভান্টেজ রয়েছে এবং অভিজ্ঞতাতেও তারা এগিয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে একটা মানে টলমল পরিস্থিতি লাগছে। এটা তো পুরোপুরি ভরসা রাখছি বলতে পারবো না, কি হবে আমি বলতে পারবো না, কিন্তু দিতে পরীক্ষার্থী থেকে অভিভাবক অভিভাবিকা, কলকাতা থেকে জেলা, আশঙ্কার ছবিটা বদলায়নি। এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় প্রথমবার বসা তারা বারোই বলছেন পজিটিভিটির থেকে নেগেটিভিটিটাই বেশি। নেগেটিভিটিটাই বেশি, পজিটিভিটিটা নেই একদমই। হ্যাঁ, আবারও হবে, এগুলো কন্টিনিউ চলতে থাকবে, সরকার না চেঞ্জ হলে চলতেই থাকবে, কিছু করার নেই। প্রশ্ন সহজ এসছে,
মনে হচ্ছে যে প্রশ্ন পরীক্ষাটা যারা নিউ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য নয়, যারা চাকরি হারিয়েছে পরীক্ষাটা মনে হলো তাদের জন্যই নেওয়া। প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়নি। বেশিরভাগের মনে আশঙ্কার মেঘ যেমন রয়েছে, তেমন দিনের শেষে আশার আলো দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীদের একাংশ। আশা তো রাখতেই হবে, আশা না রাখলে তো হবে না। ভরসা সবই দিদির ওপর, দিদি যা করবেন সবই দিদির ওপর, দিদির হাত যদি মাথায় থাকে তাহলে হবে। আপাতত সবার নজর মেধা তালিকার দিকে। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আশা আশঙ্কার দোলাচলে যখন পরীক্ষা দিলেন নতুন পরীক্ষার্থীরা, তার সঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তার মধ্যেই দেখুন এই নিয়োগের পরীক্ষাতে এ রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি উত্তরপ্রদেশ সহ ভিন রাজ্যের পরীক্ষার্থীদেরও হিড়িক দেখা গেল। অনেকেই যেটা দাবি করছেন, উত্তরপ্রদেশের হাল খারাপ, ভ্যাকেন্সি বেরোলে 10 বছর পর পরীক্ষা হয়। আর পরীক্ষার্থীদের এই যে দাবি, সেটাকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় একেবারে তৃণমূল বিজেপি চাপানোতর তুঙ্গে। यूपी में तो बदतर हालत है। वहाँ की गवर्नमेंट अगर वैकेंसी निकाल देती है तो 10 साल बाद उसका एग्जाम कराती है। सर यूपी में वैकेंसी इस समय वैकेंसी की कोई ताल्लुकात नहीं है दूर दूर तक, इसलिए यहाँ पर आना पड़ा सर। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ, এসএসসি নবম দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি উত্তরপ্রদেশ সহ ভিন রাজ্যের পরীক্ষার্থীদের হিড়িক দেখা গেল। बिहार, पश्चिम बंगाल, राजस्थान इधर उधर भटक रहे हैं बेरोजगारी में। और क्या सपने दिखाए जाते हैं कि हम ये कर देंगे, वो कर देंगे, ऐसा हो जाएगा, रोजगार इतने लाख दे दिया, लेकिन होता नहीं। यूपी सरकार में बेरोजगारी की समस्या अधिक है। केवल वहाँ पे जो रोजगार है केवल कागजों में ही सीमित रह जाते हैं, ठीक बच्चों तक पहुँचते ही नहीं हैं। উত্তরপ্রদেশের এটাওয়া জেলা থেকে পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা দিতে এসেছেন সত্যবীর সিং। বর্তমানে থাকেন প্রয়াগরাজে। তার সিট পড়েছিল হাওড়া ময়দানের বিজয় কৃষ্ণ গার্লস কলেজে। मैं इटावा यूपी से आ रहा हूँ। वेस्ट बंगाल में टीजीटी का पेपर है, वहाँ टीचर की वैकेंसी थोड़ा लेट है, इसलिए इधर भी भर दिए थे। बहुत कम निकल रही है वहाँ नौकरी, खत्म कर रहे हैं उधर सरकारी नौकरियाँ। आधा कुछ करते हैं, काम कुछ करते हैं। यूपी में वैकेंसी बहुत कम निकल रही है, निकल भी रही है तो पेपर लीक हो जा रहा, परीक्षा नहीं हो पा रही। খোদ প্রধানমন্ত্রী লোকসভা কেন্দ্র বারাণসী থেকে পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা দিতে এসেছেন পঙ্কজ মৌর্য। हम वाराणसी से आए सर। उत्तर प्रदेश में कह लीजिए कि ये वैकेंसी न निकली, मतलब 4-5 साल वेट करते करते सर तब हम लोग इधर अपने यूपी में देखते देखते फिर हम लोग को बाहर कदम उठाना पड़ा सर। মুখে মুখে বেকারত্বের যন্ত্রণা। একটা সরকারি চাকরির জন্য উত্তরপ্রদেশের পাশাপাশি এনডিএ শাসিত বিহার থেকেও পশ্চিমবঙ্গে এসেছেন অনেকেই। যেমন মোহাম্মদ কামরান এসেছেন বিহারের আরা জেলা থেকে। बिहार का कहाँ से आए? बिहार आरा डिस्ट्रिक्ट बिहार। यहाँ पे एग्जाम क्यों दे रहे? एग्जाम देने इसलिए आए क्योंकि बिहार में अभी TRE-4 बहुत उसमें अभी लेट लतीफ चल रहा है, क्योंकि वहाँ पे चुनाव आ गए हैं, आचार संहिता तुरंत लगने वाला है, तो सोचा कि यहाँ भी ट्राई करके देख। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, ভিন রাজ্য থেকে 31,000-এর বেশি পরীক্ষার্থী রবিবার এসএসসির নবম দশমের পরীক্ষা দিয়েছেন। এদিকে কলকাতা থেকে জেলায় জেলায় বিজেপি শাসিত রাজ্য থেকে আসা পড়ুয়াদের এই ছবিকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে কটাক্ষ করে লেখা হয়েছে, উত্তরপ্রদেশে যদি চাকরি থাকতো তাহলে আর বাংলায় এসে পরীক্ষা দিতে হতো না। বিজেপি ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ থেকে আজ কলকাতায় এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীর মুখে এমনই আক্ষেপের সুর। যোগী সরকার যে অকর্মার ঢেঁকি তা স্বীকার করেছেন সেই রাজ্যেরই মানুষ। চাকরি নেই, রোজগার নেই, শুধু বুলডোজার চালাচ্ছে আর ফেলে পেটাচ্ছে। অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে এসে প্রমাণ করে দিয়েছে অন্য রাজ্যের হাল কতখানি খারাপ, যে সেখানকার পরীক্ষার্থীরা বাংলায় এসে আশার আলো দেখছেন, পরীক্ষা দিতে চাইছে। পশ্চিমবঙ্গেরও হাজার হাজার ছেলে উড়িষ্যা, আসাম, বিহার, উত্তরপ্রদেশ সব জায়গায় পরীক্ষা দেয়, ওদের এটা নট নিউ। এরপরে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা থেকে বাঙালিদের ছবি আসবে, তখন বুঝবে খেলার নাম বাবাজি, বুঝবে তখন। রাজনৈতিক চাপানুতর চলছে, কিন্তু পশ্চিমবঙ্গ হোক বা উত্তরপ্রদেশ, শিক্ষিত বেকারের দুর্দশার কথা আদৌ কি ভাবছে কোনো সরকার? সুনীত হালদার, সন্দীপ সমাদ্দার, সোমনাথ মিত্র, এবিপি আনন্দ। তার মানে শঙ্কু, তৃণমূলের দাবি অনুযায়ী এইটা স্পষ্ট যে কর্মসংস্থানের নিরিখে যে এগিয়ে বাংলা, সেটা তৃণমূল দাবি করছে না, ওই বিজেপি শাসিত বা ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকে যারা এই রাজ্যে পরীক্ষা দিতে আসছেন তাদের বক্তব্যে সেটা প্রতিফলিত হচ্ছে। শুনুন, যতজন পরীক্ষা দিয়েছেন তার তুলনায় 30,000 মতো
হচ্ছেন, বাইরের ছাত্রছাত্রীরা এসে পরীক্ষা দিয়েছেন 31,000। তার ভেতরে ইন্ডিভিজুয়াল বিভিন্ন, যেমন বিহারের কেউ বলেছেন ইলেকশন আছে, ইউপির কেউ বলেছেন তার বক্তব্য আছে, আমি মেনে নিচ্ছি। আপনারা একটু খবর নিয়ে দেখুন যে অন্যান্য জায়গায় দেশে যত পরীক্ষা হয় সেখানে কতজন বাঙালি পার্টিসিপেট করতে যান। আজকে তৃণমূল কংগ্রেসের মুখে যদি ন্যূনতম লজ্জা থাকতো তাহলে এই পরীক্ষা নিয়ে একটা টুইটও পোস্ট করতো না। কারণ যতবার ওরা এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে রাজনীতি করবে ততবার একটাই প্রশ্ন উঠবে যে এই পরীক্ষা ব্যবস্থাটা অন্তত স্বচ্ছ করে এখানকার ছেলেমেয়েদের পরীক্ষার চাকরির ব্যবস্থা করুন। আজকে এই পরীক্ষাটা তো লজ্জার পরীক্ষা, এই পরীক্ষাটা অপমানের পরীক্ষা, এই পরীক্ষা সারা দেশের সামনে তুলে ধরবার মতো পরীক্ষাই নয় পশ্চিমবাংলায়। আজকের এই পরীক্ষা প্রমাণ করেছে যে বাংলায় দুর্নীতি কোন স্তর পর্যন্ত গেছে এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থা কী লেভেলে ভেঙে পড়েছে। এটা গর্বের পরীক্ষা নয়, এটা লজ্জার পরীক্ষা, এটা তৃণমূল কংগ্রেস এবং তার সরকারের অপদার্থতার পরীক্ষা। কথা না বলে টুইটবাজি না করে রেজিগনেশন দেওয়া উচিত। আর সেই জন্য কুণাল ঘোষের মতো মুখ পরীক্ষা ব্যবস্থা নিয়ে বলবার জন্য তৃণমূল কংগ্রেসের আদর্শ মুখ হচ্ছে কুণাল ঘোষ। তাহলে বুঝুন কেমন পরীক্ষা হচ্ছে আর কেমন স্বচ্ছতা আসছে। অর্থাৎ শুনলেন সুমনদা, যেটা শঙ্কু বললো বোঝাই যাচ্ছে কেমন পরীক্ষা হচ্ছে, কেমন স্বচ্ছতা হচ্ছে। আমি তৃণমূল সরকারের যখন ক্ষমতায় আসে তখন তো চ্যালেঞ্জ ছিল একটাই, যে গোটা শিক্ষা ব্যবস্থার যে নেতিবাচক দিকগুলো সেটা সরিয়ে দিয়ে ইতিবাচক দিকগুলো প্রতিষ্ঠা করা হবে। সেটাই তো স্বাভাবিক, সেটাই তো হওয়া উচিত। মানুষ তো তাই আশায় বুক বেঁধেছিল। আমি বলছি যে এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে স্বচ্ছতাকেও ব্যঙ্গ করা হচ্ছে। এবং আমি অমিতবাবুদের মানে যে ক্ষোভ, সেই ক্ষোভের প্রতি সম্পূর্ণ সহমত হয়ে বলছি যে ওনার পক্ষে এই ধরনের কথা বলার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই, এটা ধরেই বলছি যে আপনারা কিন্তু এটাও সতর্ক থাকবেন যে একদল মানুষ কিন্তু অপেক্ষা করে আছে যে কিভাবে আইনি পথে আপনাদের নিয়োগটাকে আটকে দেওয়া যায়। এটাও কিন্তু সতর্ক থাকবেন, এটাও সতর্ক থাকবেন। আমি বলছি বলতে দিতে হবে তো, বলতে দিতে হবে তো। ব্যাপার হচ্ছে যে বিজেপির মুখে এইসব কথাবার্তা বলছে তাদের লজ্জা নেই, নির্লজ্জ। তারা বলে পশ্চিমবঙ্গে কাজ নেই বলে পশ্চিমবঙ্গের পুলিশ মানে পশ্চিমবঙ্গের শ্রমিক নাকি বাইরে যায়। আর উল্টো দিক থেকে তৃণমূল কংগ্রেস যখন বলছে পরীক্ষার্থীদের কথা দিয়ে কথার ভিত্তিতে যে বাইরের রাজ্যগুলোতে মানে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে নিয়োগ প্রক্রিয়া শূন্য, যে কারণে তারা এখানে এসে পরীক্ষা দিচ্ছে, অথচ এটাকে তারা বিশ্বাসযোগ্য বলে মনে করছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বলছি যে গোটা প্রক্রিয়াটা, এই যে গোটা যে পরীক্ষা ব্যবস্থার যে প্রক্রিয়াটা চলছে না, এই প্রক্রিয়াতে একটা কথা মনে রাখতে হবে যে অমিতবাবু বললেন যে কেন 1 মাস পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো না, আসলে তার পেছনেও সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে। এবং আজকে এই 7 এবং 14 পরীক্ষা যদি পিছিয়ে যেত তাহলে এই যে কি মুশকিল, পরীক্ষাটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। যে নিয়মাবলীগুলো চালু করেছে, অর্থাৎ যারা আপনাদের মধ্যে এক্সপিরিয়েন্স টিচার তাদের যে 10 নম্বরের যে প্রক্রিয়া থেকে শুরু করে একাধিক ধারা, তার বিরুদ্ধেও মামলা হয়েছিল যাতে পরীক্ষাটা না নেওয়া যায়। 11 সালের পর থেকে যেটা পশ্চিমবঙ্গে খুব প্রকট হয়ে উঠেছে সেটা হচ্ছে একটা কালিদাসী মেথড, অর্থাৎ কোনোভাবে এমপ্লয়মেন্টটাকে আটকে দাও যে কোনোভাবে, যাতে কেউ আমি বলছি আমি আবার বলবো সুমনদা যেটা বলছেন না সেটা অর্ধেকটা বলছেন, বাকি অর্ধেকটা বলছেন না। যেটা সুমনদা বললেন না, রাজ্য সরকার থেকে স্কুল সার্ভিস কমিশনের তারা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছিল এই দাগিরা যাতে পরীক্ষায় বসতে পারে সেটা সুনিশ্চিত করার জন্য। দাগিদের প্রতি রাজ্য সরকার এবং কমিশনের কতটা সহমর্মী এবং কতটা দরদি এইটা বারে বারে প্রমাণ হয়েছে। প্রশ্নটা এইখানে ওঠে বার্তাদা যে এতটা দাগি দরদ কেন? না, আমি বলছি যে আমাদের এই ইকোসিস্টেমে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় এই দাগিরা ঢুকে গেছে। দাগিদের তালিকায় হচ্ছে একেবারে বিধায়ক, সাংসদ, নেতা, মন্ত্রী সব ঢুকে পড়েছে। যতদিন জীবন কৃষ্ণবাবুদের মতো লোক জলে ঝাঁপ দিয়ে পড়বেন মোবাইল নিয়ে, ততদিন পর্যন্ত হচ্ছে এই ধরনের পরীক্ষা সুস্থভাবে কিছু তো হওয়া সম্ভব না, এটা হচ্ছে পরিষ্কার বুঝে গেছি। ফলে একটু আগে পাপিয়া নিউটনস ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন বলছিলেন না যে একটা স্থির বস্তু যদি স্থির থাকে বা গতিশীল বস্তু সমবেগে দৌড়াতে থাকবে যদি না বাইরের থেকে বল প্রয়োগ করা হয়। এই যে বাইরের থেকে বল প্রয়োগ যদি না হয়, আমি বলছি যে 26-এর ইলেকশন, আমি বলছি হয়তো সেটাই হয়তো দেখতে হবে, যতক্ষণ না আপনি বাইরে থেকে বল প্রয়োগ না করে এই ব্যবস্থাটাকে ভাঙতে পাচ্ছেন
ততদিন পর্যন্ত ইকোসিস্টেমটা কিন্তু এই দুর্নীতিটাকে রক্ষা করে যাবে। অর্থাৎ পার্থদা বলছেন বাইরে থেকে বল প্রয়োগ করে যতক্ষণ না ভাঙা যাবে ততদিন, তাহলে তো আসার কোনো আর জায়গা রইল না। বিক্রমদা আপনি কি বলছেন? সেটা যদি বিক্রমদা, আমি একটু আইনজীবী বিক্রমদার কাছে আসবো। বিক্রমদা দেখুন, এই এখানে সুমন বাবু অনেকগুলো কথা বললেন না যে 1800 জনের যে লিস্টটা বেরিয়েছে সেই 1800 জনের লিস্টের মধ্যে ক্যাটাগরাইজেশনটা নেই কেন? এটা তো আপনাদের স্বতঃপ্রণোদিত বার করা উচিত ছিল। সুপ্রিম কোর্টের রায়ের জন্য দরকার ছিল, এটা তো স্বতঃপ্রণোদিত বার করা, এটা বলা উচিত ছিল শাসক দলের পক্ষ থেকে যে কতজন ব্ল্যাঙ্ক ওএমআর পরীক্ষা দিয়েছে। এই ঘটনাটা ঘটেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এই যে আজকে পরীক্ষাটা হয়ে গেল, এই পরীক্ষাটা যে হয়ে টেন্টেড ক্যান্ডিডেট বসে রইলো তার কোনো হিসাব রইলো না। বিষয়টা যেটা অমিত রঞ্জন ভূঁইয়া বলছিলেন যে অনেস্টি, সততাকে তারা মূলধন ভেবে এসেছেন বরাবর। এখন সেই সততার যদি মূল্য যদি একটা সিস্টেম না দেয়, সিস্টেম যদি করাপ্ট হয়ে যায়, তাহলে তারা যাবেন কোথায়? আর এই করাপশনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবেন তাদের ওপর কি রাষ্ট্রযন্ত্র নেমে আসবে?